আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আজকে আমরা ক্লাস করতে চাইছিলাম হচ্ছে পলিটিক্স। তো আমরা তখন যে ক্লাসে করলাম, তখন অনেক বিষয়ে আলোচনা করলাম। তো আমরা তখন একটা জিনিস আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান, কথাগুলো বোঝা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আমাদের যে সংবিধান, যেটাকে আমরা বলছি কনস্টিটিউশন, এটা হলো আমার বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। তো তখন আমি বললাম যে লিখিত সংবিধান একটা পাওয়া যায় সংবিধান হয়, যেটা রিটেন কনস্টিটিউশন, সেটা হচ্ছে ভারত, আমেরিকা। আমেরিকা কি কি বলি আমরা? ইউএসএ বলি। ভারত, আমেরিকা, এগুলো। আর একটা হয় যেটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন নয়, ঠিক আছে? যেটা রিটেন কনস্টিটিউশন নয়, মানে হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। এটা আনরিটেন কনস্টিটিউশনটা কোথায় দেখা যায়? ইউকে তে দেখা যায়, ইংল্যান্ডে। তো এখানে আমি তখন তোমাদের ব্যাখ্যা করলাম যে রিটেন কনস্টিটিউশন আর আনরিটেন কনস্টিটিউশনে কিভাবে নিয়মগুলো চলে। তো আমরা আর এখানে যাব না, একবারই ভারতের সংবিধানে যাব। তো আমাদের যে ভারতবর্ষের সংবিধান, এটা হলো বিশ্বের সর্ববৃহত্তম সংবিধান। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হলো ভারতবর্ষের সংবিধান। এটা ভারতবর্ষের বৃহত্তম সংবিধান হলো লিখিত সংবিধান বিশ্বের। কেন? কারণ ভারতের সংবিধান, এটা আমি এখানে দুটো পার্ট করছি। এটা একটাতে লিখছি মূল সংবিধান, আর একদিকে লিখছি বর্তমান সংবিধান। বর্তমান সংবিধান, মূল সংবিধান আর হচ্ছে বর্তমান সংবিধান। আমাদের যে ভারতবর্ষের মূল সংবিধান মানে মনে রাখবে, মূল সংবিধান মানে 1949-এ যে সংবিধান নেওয়া হয়েছিল সেই সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর কবে থেকে কার্যকর হয়? 1950। এটা গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। আর কার্যকর হয়েছিল কবে? 26শে জানুয়ারি। তো এই কনস্টিটিউশনটা হলো মূল সংবিধান, ঠিক আছে? আর বর্তমান সংবিধান মানে আজকের দিনের সংবিধান, অর্থাৎ 2024-এর যে সংবিধান, সেই সংবিধানের কথা বলছি। মূল সংবিধানে 395টি ধারা ছিল, এটা হলো আর্টিকেল। 395টা আর্টিকেল ছিল মূল সংবিধানে। বর্তমান সংবিধানে 465টার উপরে আর্টিকেল আছে, 465 প্লাস আর্টিকেল আছে। তাহলে মূল সংবিধানে কয়টা আর্টিকেল ছিল? 395টা আর্টিকেল ছিল। বর্তমানে কয়টা আর্টিকেল আছে? 465টা প্লাস আর্টিকেল আছে। মূল সংবিধানে স্যার ওটা স্কেডিউল, 448 হবে না? না, 465 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, ও স্কেডিউল আচ্ছা ছিল, আচ্ছা। স্কেডিউল ছিল মূল সংবিধানে 8টি। এবং বর্তমানে সং- মূল সংবিধানে বর্তমানে হয়ে গেছে কয়টি? 12টি। মূল সংবিধানে পার্ট, পার্ট মানে অধ্যায় বা অনুচ্ছেদ। বাংলায় কোথায় কোথায় তুমি যখন বাংলায় পরীক্ষাগুলো দিচ্ছ, সেখানে কিন্তু অনুচ্ছেদ দেখায়, তাই না? তো অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে আর্টিকেল, সরি, অনুচ্ছেদ মানে আর্টিকেল। পার্ট মানে হচ্ছে অধ্যায়। এবার পার্ট হলো, কতগুলো পার্ট ছিল মূল সংবিধানে? মূল সংবিধানে পার্ট ছিল 22টি। মূল সংবিধানে 22টি পার্ট। বর্তমানে কয়টি? 25টি পার্ট রয়েছে। এটা হলো মূল সংবিধান। মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল? ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার কতগুলো ছিল মূল সংবিধানে? ফান্ডামেন্টাল রাইট ছিল মূল সংবিধানে 7টি। বর্তমানে কয়টি আছে? 6টি আছে। তো এতগুলো 395টা ধারা, 8টা শিডিউল, 22টা পার্ট, 7টা ফান্ডামেন্টাল রাইটস, এতগুলো ধারা থাকার কারণে এই সংবিধানটাকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হচ্ছে। যে সংবিধানটা বানানোর জন্য প্রায় 2 বছর 11 মাস 18 দিন সময় লেগে যায়। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগে যায় যে সংবিধানটাকে বানানোর জন্য। তাহলে সংবিধানটা বানালো কে? সংবিধানটা কে তৈরি করলো? এটা এটা মনে রাখো ভালো করে, হ্যাঁ। সংবিধানটা কে বানালো? 1946-এ আসলো
ক্যাবিনেট মিশন। 1946 আসলো ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন আসার উদ্দেশ্য কি ছিল? যে ভারতকে যে ক্ষমতা হস্তান্তর করা হবে সেখানে ভারত কি করবে, একটা সংবিধান তৈরি করবে। তার জন্য ক্যাবিনেট মিশনের ক্যাবিনেটের সদস্যরা আসলো। ক্যাবিনেটের সদস্যরা আসলো। পেট্রিক লরেন্স যার ছিল সভাপতি, পেট্রিক লরেন্স সহ আরো কয়েকজন সদস্য আসলো। এরা কি ছিল? এরা প্রত্যেকে ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য ছিল। ক্যাবিনেট মন্ত্রী কি বলেছিলাম সেদিন আমরা বলছিলাম যে টোটাল পার্লামেন্টের সদস্য হয়। সদস্য হওয়ার পরে কেউ কেউ মন্ত্রিত্ব পায়। এবার প্রধান প্রধান মন্ত্রীগুলোকে নিয়ে তৈরি হয় ক্যাবিনেট মিনিস্টার। সেই ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে আবার 4 জন মন্ত্রীকে নিয়ে তৈরি হয় কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেট ভারতের যদি আমি উদাহরণে নিয়ে আসি, সেম ব্যাপারটা থাকছে। ভারতে 545 জন টোটাল লোকসভা সদস্য এবং বিধানসভা টোটাল, রাজ্যসভার টোটাল সদস্য হচ্ছে 245 জন সদস্য। এই 545 আর 250 এই সমস্ত সদস্যগুলোকে মিলিয়ে আবার একটা তৈরি হচ্ছে কি, মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীগুলোকে নিয়ে তৈরি হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেটের মধ্যে 4 জন সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং অর্থমন্ত্রী। এই 4 জন মিনিস্টারকে নিয়ে আবার তৈরি হচ্ছে কি কিচেন ক্যাবিনেট। বিদেশ মন্ত্রীর সাথে কখনো কখনো ডিফেন্স মিনিস্টারও থাকে, ঠিক আছে, বা সুরক্ষা মন্ত্রী। তো এই 4 জন বা 5 জন মিলে হয় কিচেন ক্যাবিনেট। এরাই আবার আমরা যে পড়েছিলাম না প্ল্যানিং কমিশন, তোমাদের অনেকেরই মনে আছে প্ল্যানিং কমিশন পড়েছিলাম। বলতো প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয়। এবার 1950 সালে যে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিল? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। প্ল্যানিং কমিশনের সদস্য ছিল কারা? কে? প্রাইম মিনিস্টার, জওয়াহরলাল নেহরু। চেয়ারম্যান প্রাইম মিনিস্টার। প্রথম প্রথম হচ্ছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এবার প্রাইম মিনিস্টার ছাড়াও আরো যে 4 জন কিচেন ক্যাবিনেট মেম্বার, সেই কিচেন ক্যাবিনেট মেম্বার কিন্তু প্ল্যানিং কমিশনেরই সদস্য, ঠিক আছে। আর প্রাইম মিনিস্টারই সিলেক্ট করেন যে ভিসি হবে বা ভাইস চ্যান্সেলর হবে বা উপদেষ্টা কমিটির সদস্য হবে, তাকে কিন্তু মানে ভাইস চেয়ারম্যান যিনি হন তাকে কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ করেন এখানে, ঠিক আছে। তো প্ল্যানিং কমিশনে এই যে 4 জন কিচেন ক্যাবিনেট মন্ত্রী তারাও কিন্তু থাকে। যাই হোক, ক্যাবিনেট মিনিস্টার যারা তারা আসে পেট্রিক লরেন্সের সাথে আরো কয়েকজন মিনিস্টার এসে 1946 আসে এবং তারা একটা সংবিধান প্রস্তুতির কথা বলে। পরীক্ষায় প্রশ্ন আসে যে সংবিধানের ধারণা, ভারতের সংবিধানের ধারণা এবং একটি গণপরিষদের প্রয়োজন, এই কথাটা সবার প্রথমেই কে দেন? তো এটা তোমাদের অনেকবার আলোচনা করেছি, মনে রাখবে যে প্রথম সংবিধানের ধারণা বা ভারতবর্ষে একটা সংবিধানের প্রয়োজন, এই কথাটা প্রথম বলেছিলেন এম এন রয়। এম এন রয় মানে হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। মানবেন্দ্রনাথ রায় প্রথম বলেছিলেন যে একটা কি দরকার, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের প্রয়োজন, যে কি করবে একটা সংবিধান রচনা করবে। তো গণপরিষদের কাছে আসলো সংবিধান রচনার বিষয়টা, যে গণপরিষদ কি করবে, সংবিধান রচনা করবে। ইভেন পরীক্ষায় প্রশ্ন আসে যে জনগণের হয়ে বলে যে কে সংবিধানকে গ্রহণ করেছিল। তো এই সেক্ষেত্রেও মনে রাখবে সেটাও, যে কি করে, যে ভারতের জনগণের হয়ে গণপরিষদ সংবিধানটাকে গ্রহণ করে। তো এটা মনে রাখতে হবে। তো এম এন রয় প্রথম ব্যক্তি যে বলে যে ভারতে একটা কি দরকার, সংবিধানের প্রয়োজন, এম এন রয় বলে। এম এন রয় প্রায় 1934 এর দিকে বলেছিলেন এম এন রয়, ঠিক আছে। তারপরে সংবিধানের চিন্তা ভাবনাটা শুরু হয়। এবার তিনি সংবিধান শুধু না, গণপরিষদের কথা বলেছিলেন মানবেন্দ্রনাথ রায়। এবার মানবেন্দ্রনাথ রায় যখন গণপরিষদের কথা বললেন, তখন গণপরিষদ গঠনের জন্য আসলো কে, ক্যাবিনেট মিশন। এবার গণপরিষদ গঠন হলো। এবার গণপরিষদ গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জেস ছিল। ভারতে প্রধানত 2টো দল ছিল, একটা হলো জাতীয় কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম লীগ। এই 2 দল ছাড়াও আরো একটা প্রবলেম ভারতের সামনে ছিল, সেটা হচ্ছে যে ব্রিটিশরা কোথাও সরাসরি শাসন করেনি, কোথাও কি করেছে,
রাজাদের দ্বারা শাসন হয়েছে, ব্রিটিশরা সেখানে পরোক্ষভাবে শাসন করেছে, যেগুলোকে বলা হয় প্রিন্সলি স্টেট, ঠিক আছে, বা স্বশাসিত রাজ্য। এটা এখানে রাজারা নিজেরা শাসন করেছিল, স্বশাসিত রাজ্য। তো এই স্বশাসিত রাজ্য থেকে ব্রিটিশদের দ্বারা মনোনীত প্রতিনিধি, তারপরে মুসলিম লীগ থেকে মনোনীত প্রতিনিধি এবং কংগ্রেস থেকে মনোনীত প্রতিনিধি, এরা সব মিলিয়ে কি হবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে, অর্থাৎ কি তৈরি হবে, গণপরিষদ তৈরি হবে। কিন্তু মুসলিম লীগ বললো যে না, আমরা এই কংগ্রেসি ভারতবর্ষকে মানি না। ওরা পাকিস্তান দাবিতে অনড় থাকলো, পাকিস্তান দাবি রাখলো। এর পাকিস্তান দাবি রাখার কারণে ওরা গণপরিষদের বৈঠকে অংশগ্রহণ করলো না। তাহলে মুসলিম লীগ বাদ চলে গেল, থাকলো জাতীয় কংগ্রেস এবং তার সাথে কিছু লেফটিস্ট পার্টিও থাকলো, বামপন্থী দল, তার সাথে কিছু সোশ্যালিস্ট পার্টিও থাকলো এবং তার সাথে থাকলো হচ্ছে প্রিন্সলি স্টেটের সদস্যরা। বামপন্থী দল, সোশ্যালিস্ট পার্টি, এদের সংখ্যা ছিল এক এক করে, কংগ্রেসেরই বেশি সংখ্যা ছিল এবং বাকি ছিল প্রিন্সলি স্টেটের হাতে। এই মিলে একটা গণপরিষদ গঠন হলো। এবার গণপরিষদ গঠনের সঙ্গে সঙ্গে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন হয়ে গেল। এই সরকারটি স্বাধীনতার আগে গঠিত একটা সরকার। সেই সরকারের স্টেডিং কমিটির প্রধান করলো জওহরলাল নেহরুকে। এবার জওহরলাল নেহরু কি করলো, এবার শুরু হয়ে গেল গণপরিষদের অধিবেশন। তো গণপরিষদের অধিবেশন বসলো 1946 9 ডিসেম্বর। এটা হলো ফার্স্ট অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে, পরীক্ষায় আসে। গণপরিষদের প্রথম অধিবেশন বসলো 1946 এর 9 ডিসেম্বর। এই অধিবেশনে কি হলো, একজনকে সভাপতি হিসেবে ঘোষণা করার কথা ছিল। তাহলে এখানে একজনকে কি করা হলো, সভাপতি ঘোষণা করা হলো, কিন্তু ইনি স্থায়ী সভাপতি নয়, ইনি একজন অস্থায়ী সভাপতি হলেন। কে হলেন, সচিদানন্দ ইনি সিনহা হলেন ভেরি গুড, বয়োজ্যেষ্ঠ সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা ইনি ছিলেন ওই যে গণপরিষদের সমস্ত সদস্য, সেই 289 জন সদস্য, যারা 211 জন সদস্য উপস্থিত ছিল, সেই সদস্যগুলোর মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন সচিদানন্দ সিনহা। তো সেই কারণে সচিদানন্দ সিনহাকে কি করা হলো, সভাপতি ঘোষণা করা হলো। তিনি কিন্তু স্থায়ী সভাপতি ছিলেন না। তাহলে সচিদানন্দ সিনহা কবে অস্থায়ী সভাপতি নির্বাচিত হলো, প্রথম অধিবেশনে 1946 এ। এবার 1946 এ আবার অধিবেশন ঘটলো, কবে, 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বরে আবার অধিবেশন ঘটনা, এটা হলো সেকেন্ড সেশন। কার সেকেন্ড সেশন, গণপরিষদের। গণপরিষদের অধিবেশন গুলো কোথায় বসেছিল, মনে রাখবে, দিল্লির কনস্টিটিউশন হলে। দিল্লির কনস্টিটিউশন হলে অধিবেশন গুলো বসে। 11ই ডিসেম্বর এখানে স্থায়ী রূপে একজনকে সভাপতি ঘোষণা করা হলো। কে হলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। না, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। তাহলে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সচিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রাজেন্দ্র প্রসাদ। এবার স্থায়ী সভাপতি মানে কি, এরা স্থায়ীভাবে থাকবে, ইনি লাস্ট সেশন পর্যন্ত স্থায়ীভাবে থাকবেন এবং পরে গিয়ে ইনি হয়ে যান ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং দীর্ঘকালীন থাকা রাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে দুটো কথা, ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের দীর্ঘকালীন সময় থাকা রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি হলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। এবার গণপরিষদের স্থায়ী সভাপতি হওয়ার সাথে সাথে কি করা হলো, একটা ড্রাফটিং কমিটি গঠন করা হলো। ড্রাফটিং কমিটি গঠন করা হলো। ড্রাফটিং কমিটির বাংলা অর্থ হলো খসড়া কমিটি। এবার এই খসড়া কমিটি কি কাজ করবে, এই খসড়া কমিটির কাজ হবে সংবিধান তৈরি করা। খসড়া কমিটির কাজ কি হবে, সংবিধান তৈরি করা হবে খসড়া কমিটির প্রধান কাজ। খসড়া কমিটির চেয়ারম্যান কাকে বানানো হলো, টোটাল 8জন সদস্য থাকবে। বি.আর. আম্বেদকরকে খসড়া কমিটির চেয়ারম্যান করা হলো এবং তার সাথে আরো সদস্য থাকলো কয়জন, টোটাল 7জন ছিল, তাহলে আরো সদস্য থাকলো টোটাল 6জন। তাহলে টোটাল সদস্য হলো 7জন। বি.আর. আম্বেদকর হলেন চেয়ারম্যান। এবার কাজ শুরু হয়ে গেল, কবে থেকে,
সেই 1946 থেকে কাজ শুরু হয়ে গেল। 29 কি কাজ আগস্ট। শুরু হয়ে গেল? হ্যাঁ, আগস্ট। হ্যাঁ স্যার, তারিখটা হয়তো নেই। আচ্ছা শুনে যাও। এবার শুরু হয়ে গেল সংবিধান তৈরির কাজ। এবার সংবিধান তৈরির কাজ এখান থেকে শুরু করে এবার এখানে একটা সমস্যা বাঁধলো যে আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষটা হবে কিরকম, একটা সমস্যা তৈরি হলো যে ভারতবর্ষটা হবে কিরকম। দুদিকে অলরেডি একটা সোশ্যালিস্ট কান্ট্রি একদিকে চলছে, একদিকে সোশ্যালিস্ট গুট চলছে, একদিকে একদিকে ক্যাপিটালিস্ট গুট চলছে, মানে একদিকে পুঁজিবাদী রাষ্ট্র, একদিকে হচ্ছে সমাজতন্ত্রী রাষ্ট্র, দুদিকে দুই দলে ভাগ হয়ে গেল, ইউএসএসআর এবং ইউএসএ মিলিয়ে দু দলে দুদিকে ভাগ হয়ে গেল। এমন সময় ভারত কি পলিসি গ্রহণ করবে, ভারত কোন দিকে এগোবে, এই একটা বড় চ্যালেঞ্জ সামনে চলে আসলো। এই যে চ্যালেঞ্জটা সামনে আসলো, এই চ্যালেঞ্জটা জওহরলাল নেহরু প্রথম একসেপ্ট করলেন। উনি কি করলেন, 1946 এই বছরই তিনি একটা রেজুলেশন দিলেন। তিনি একটা রেজুলেশন দিলেন, যে রেজুলেশনটার নাম হলো অবজেক্টিভ রেজুলেশন। অবজেক্টিভ রেজুলেশন, এইটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টিভ রেজুলেশন কে দিলেন? এটা দিলেন জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা কি করলেন, অবজেক্টিভ রেজুলেশন দিলেন। উদ্দেশ্য বলি একটা প্রস্তাবনা, উদ্দেশ্য বলি প্রস্তাবনা একটা গ্রহণ করলেন, দিলেন। কে দিলেন? জওহরলাল নেহেরু। কি দিলেন তিনি? যে ভারত রাষ্ট্রটা কেমন হবে তার একটা খসড়া, তার একটা কি বলবো ব্লু প্রিন্ট। তিনি একটা ব্লু প্রিন্ট দিলেন, কিরকম, যে ভারত রাষ্ট্রটা এইরকম হবে। তো তিনি যে ব্লু প্রিন্টটা দিলেন, সেটাই আজকের দিনে আমরা যে প্রিয়াম্বেল, যিনি প্রিয়াম্বেল, প্রিয়াম্বেল বাংলা অর্থ হলো প্রস্তাবনা, প্রস্তাবনা। তো এই যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা কে দিলেন? এটা দিলেন হচ্ছে জওহরলাল নেহরু। এই যে অবজেক্টিভ রেজুলেশনটা দেওয়া হলো, জওহরলাল নেহরু বলে দিলেন যে ভারত রাষ্ট্রটা এইরকম হবে। তিনি যে অবজেক্টিভ রেজুলেশনটা পেশ করলেন, সেই অবজেক্টিভ রেজুলেশনটাই খসড়া কমিটি এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ অ্যাজ এ প্রিয়াম্বেল গ্রহণ করল। তার মধ্যে ভারত রাষ্ট্র কেমন হবে তার একটা খসড়া তৈরি হয়ে গেল, তার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। বোতলে যদি জলের বোতলের কথা ভাবো, যে জলের বোতলের, এই যে জলের বোতল, জলের বোতলের মধ্যে আচ্ছা এটা থামসাপের বোতল, হ্যাঁ। তো এই যে জলের বোতল, তো বলা হয় যে যে প্রস্তাবনা যেটা, মানে যেটা হচ্ছে জওহরলাল নেহরু দিয়েছিল, সেটা হচ্ছে এই যে ঢাকনাটা, এই যে ছিপি, এটার মতো কাজ করলো হচ্ছে জল, এটা এই অবজেক্টিভ রেজুলেশনটা। কি হবে, যখন জল যদি এই বোতলটা যদি সরে যায় বা বোতলে কোনো যদি পড়ে যায়, কোথাও যদি হাওয়াতে লেগে বা কোনো কারণে পড়ে যায়, তো জলটা পড়ে যাবে। কিন্তু যদি সিপিটা লাগানো থাকে তাহলে কি হবে, জলটা পড়বে না। তো এই সিপি স্বরূপ কাজ করলো কি, এটা হচ্ছে প্রিয়াম্বেল। এই কথাটাই জল এবং জলের বোতল এবং সিপি, এই দুটো কথাই মনে রেখো, এটা পরে গিয়ে কাজে লাগবে। এবার দেখো, প্রিয়াম্বেল ঘোষণা, প্রিয়াম্বেল তৈরি হয়ে গেল। প্রিয়াম্বেলের কথাটা কে বলেছিল? জওহরলাল নেহরুকে বললো। এবার এইরকম ভাবে কাজ হতে শুরু করলো। এখান থেকে একদম কত মাস, 6 মাস টাইম লেগে গেল পুরো সংবিধানটাকে তৈরি করতে। এবার যারা যারা ছিল তারা প্রত্যেকে আইন বিশেষজ্ঞ, বিভিন্ন সংবিধান পড়েছিলেন। আম্বেদকর নিজে প্রচুর দেশের সংবিধান পড়েছিলেন। তো এই সংবিধান পড়ে, সমস্ত দেশের সংবিধান পড়ে এবং সমস্ত দেশ থেকে ইম্পর্টেন্ট এবং ভারতের প্রয়োজন যে যে জিনিসগুলো, সেই সেই জিনিসগুলো গ্রহণ করলেন। গ্রহণ করে তারা একটা ড্রাফট তৈরি করলেন। কয় মাসে? 6 মাসে। 6 মাসের মধ্যে তারা একটা ড্রাফট তৈরি করলেন। এই ড্রাফটটা কিন্তু কনস্টিটিউশন নয়, সংবিধান নয়, কিন্তু ওনারা একটা আইডিয়া দিলেন যে এইরকম ভারত রাষ্ট্রটা এইরকম হবে, তার একটা আইডিয়া দিলেন। এবার এই আইডিয়া অনুসারে কাজ করা শুরু হলো। এবার শুরু হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে যে আইডিয়া গুলো নিয়ে আসা হয়েছে, এবং বাকি যে 7 জন সদস্য ছিল, সেই 7 জন সদস্য সহ সমস্ত কনস্টিটিউশনের ওই অ্যাসেম্বলির গণপরিষদের সমস্ত সদস্যরা আলাপ আলোচনা করতে শুরু করলো যে কোন অংশটা নেওয়া যাবে, কোন অংশটা নেওয়া যাবে না। এইরকম একটা আলোচনা শুরু হয়ে গেল। এই আলোচনার ফাঁকে কতগুলো প্রশ্ন আসলো সামনে, যেমন ভারত রাষ্ট্রের ভাষা কি হবে। এটা কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকেই প্রবলেমটা চলে আসছে। আমরা রিসেন্টলি একটা শুরু হয়েছিল
ওয়ান স্টেট ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা স্লোগান শুরু হয়েছিল, রিসেন্টলি শুরু হওয়া একটা স্লোগান আগের ভোটের সময়, যে ওয়ান ওয়ান স্টেট ওয়ান নেশন পলিসি, মানে একটা দেশ একটাই ভাষা থাকবে। তো এরকম একটা কথা তখন উঠেছিল যে ভারতের যে ভাষা হবে তখন ভাষাটা কি হবে। তো হিন্দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার হিন্দি ভাষাটা হবে, কিন্তু বর্ণটা হবে দেবনাগরী বর্ণ। এই দেবনাগরী বর্ণে হিন্দি ভাষায় কি করা হয়, সংবিধানটাকে প্রস্তুত করা হয়। এবার এতে দক্ষিণ ভারতে যারা ছিল তারা কিন্তু অবজেকশন দিতে লাগলো, যে কেন হিন্দি ভাষী কেন হবে, এটা তো শুধুমাত্র হিন্দি ভাষায় যারা কথা বলে তাদের জন্য ঠিক আছে। এবার অবজেকশন দিতে শুরু করলো দক্ষিণ ভারতে, অর্থাৎ দ্রাবিড় নাড়ু যেসব সদস্যরা ছিল তারা, দক্ষিণ ভারতের সদস্যরা, অর্থাৎ তামিলনাড়ু থেকে, কেরালা থেকে, কর্ণাটক থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, তখন তেলেঙ্গানা ছিল না, তো এই সমস্ত স্টেট থেকে কি হলো, একটা সমস্যা তৈরি হয়ে গেল। এরা বলল যে না, হিন্দি ভাষাকে কেন গুরুত্ব দেব। আম্বেদকর চালাক চতুর ব্যক্তি ছিলেন, তিনি কি করলেন, কথাটা ওইভাবে না বললেন যে না, ভারত রাষ্ট্রে কোনো ভাষা হবে না, কোনো রাষ্ট্রীয় ভাষা হবে না, সংবিধানে উল্লেখিত যেগুলো ভাষা উল্লেখ করা হবে সমস্ত ভাষাই হবে ভারত রাষ্ট্রের ভাষা। আর এটা অবশ্য পরে যুক্ত করা হয়, শিডিউল তৈরি করে পরে যুক্ত করা হয়। তো ভারত রাষ্ট্রের কোনো সরকারি ভাষা হবে না, কিন্তু অফিসিয়াল কাজের জন্য হিন্দি এবং ইংলিশ ব্যবহার করা হবে। এবার ইংলিশটা ইনক্লুড হলো, যার কারণে আজ পর্যন্ত কেউ কখনো এটা বলে না যে ভারত রাষ্ট্রের কি ভাষা রয়েছে, ভারত রাষ্ট্রে কোনো কিন্তু ভাষা নেই। এবার দ্রাবিড় নাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতের লোকগুলো যখনই আলোচনা করতে শুরু করলো যে আহ এর নতুন হিন্দি কেন ভাষা হবে, অন্য ভাষা হোক, তামিলনাড়ু বা তামিল ভাষাটাও করা হোক, এরকম যখন বলতে শুরু করলো, তখন একজন কনস্টিটিউশন হলের একজন সদস্য সে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল যে না, যারা হিন্দি ভাষায় কথা বলতে পারে না তারা এই দেশ ছেড়ে যেন চলে যায়। এটা ছিল প্রথম একটা সমালোচনা এবং প্রথম বিতর্ক, যেটা শুরু হয়েছিল ভাষাকে কেন্দ্র করে। তো ফলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ যে আমাদের যে গণপরিষদ, সেই গণপরিষদের মধ্যেও কিন্তু বিতর্ক শুরু হয়, এবং বিতর্কটা দীর্ঘকাল চলে, অনেকটা সময় ধরে বিতর্কটা চলতেই থাকে। এই বিতর্কর পরে এই তর্ক বিতর্ক এই সমস্ত কিছু নিয়ে যেটা বলছিলাম, তো 6 মাসের মধ্যে সংবিধান তৈরি হয়ে গেল, খসড়া তৈরি হয়ে গেল, সংবিধানের ড্রাফট তৈরি হয়ে গেল, কিন্তু সংবিধান তখনও হাতে গ্রহণ করা হলো না। গ্রহণ করা হলো কবে গিয়ে, গ্রহণ করা হলো 1949-এ গিয়ে। অর্থাৎ যে সংবিধানটা 6 মাস আগে রেডি হয়েছিল সেই সংবিধানটাকে নিয়ে বিতর্ক। ওই যে বললাম যে টুকটাক ভাষা নিয়ে, এইটা নিয়ে, ওইটা হবে না, এরকম হবে না, পুঁজিবাদকে গুরুত্ব দিতে হবে। কেউ বলছে না সমাজতন্ত্রকে, বামপন্থী যারা একটু চিন্তাধারা বিশ্বাসী ছিল তারা বললো যে না সাম্যবাদী নিয়ে এসো, সমাজতান্ত্রিক নিয়ে এসো, হ্যাঁ সোভিয়েত ইউনিয়ন টাইপ নিয়ে এসো। কেউ একটু উদারবাদী যারা ছিল তারা বললো যে না এটাকে ব্যক্তিতন্ত্র, ব্যক্তি স্বতন্ত্র করা হোক। আবার গান্ধীবাদী চিন্তা ভাবনায় যারা ছিল তারা বললো যে না, এরকম কোন রাষ্ট্র নামক যে জিনিসটা, এটার ক্ষমতা কমিয়ে দেওয়া হোক এবং গ্রাম উন্নয়নের দিকে বেশি বেশি গুরুত্ব দেওয়া হোক, সাধারণের উপর বেশি গুরুত্ব দেওয়া হোক। তো এইরকম প্রবলেম বিতর্ক করতে করতে 6 মাস থেকে লেগে গেল কত, 2 বছর, 2 বছর 11 মাস 18 দিন। 11 মাস 18 দিন। হ্যাঁ, 2 বছর 11 মাস 18 দিন। এই দিনে গিয়ে ফাইনালি 1949 26 নভেম্বর গিয়ে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাজ এ বিহাফ অফ আমাদের জনগণ, ভারতের জনগণের হয়ে, দ্য বিহাফ অফ ইন্ডিয়ান পিপলস, কি করলো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি গ্রহণ করলো সংবিধানকে। তো এই ছিল টোটাল সংবিধান একটা তৈরি পুরো প্রকল্প। এই যে পুরো সিস্টেম ছিল যে 6 মাস থেকে 11 মাস, 2 বছর 11 মাস 18 দিন পর্যন্ত লেগে গেল। তাহলে এখানে আমরা যে যে জিনিসগুলো মনে রাখতে হবে, ক্যাবিনেট মিশন কবে আসছিল, প্রস্তাবনা ধারণা প্রথম কে দিয়েছিলেন, ভারত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এই সমস্ত কথাগুলো মনে রাখতে হবে। সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল, সংবিধান কবে গ্রহণ করা হলো, সংবিধান গ্রহণ করা হলো তাহলে কবে, 1949-এ। এবার সংবিধান গ্রহণ করে সঙ্গে 26শে সঙ্গে জানুয়ারি। কার্যকর করা হয়নি, সংবিধান গ্রহণ করে সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়নি, কার্যকর করা হলো 26শে জানুয়ারি 1950। কেন এমনটা কেন করা হলো, কারণ প্রথম স্বরাজ পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা হয়েছিল প্রথম যেটাতে, সেটা হলো 1929। 1929 সালে
প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয়। প্রথম পূর্ণ স্বরাজের দাবি করে কবে? 1929, 1929 সালে প্রথম পূর্ণ স্বরাজের দাবি হয়। কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি হয়। 1930-তে প্রথম পূর্ণ স্বরাজ গুলোকে একটা পুরো রেজুলেশন পাঠানো হয়। কোথায়? কাকে রেজুলেশন দেওয়া হয়? ব্রিটিশ গভর্নমেন্টকে রেজুলেশন পাঠানো হয়। কবে? 1930-তে। এবার এই 1930 তারিখটা ছিল কত? 26শে জানুয়ারি। এই তারিখটাকে রেসপেক্ট করে ভারতের সংবিধান কার্যকরের তারিখ ঘোষণা করা হলো 26শে জানুয়ারি 1950, যে দিনটাকে আজকের দিনে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করি। এই দিন থেকে ভারত একটা স্বতন্ত্র রাষ্ট্র এবং একটা রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রযন্ত্র হিসেবে তৈরি হয়, যে কি করবে? জনগণের কল্যাণ সাধনে অগ্রসর হবে, কল্যাণ সাধনে অগ্রগতি হবে। তো এই নিয়ে ভারতের সংবিধান তৈরি হয়ে গেল। তাহলে মূল সংবিধানে বলেছিলাম শুরুতেই যে ভারতের এই যে সংবিধান, এখন যে সংবিধান তৈরি হলো, সেখানে কয়টা ছিল? 395টা আর্টিকেল, 8টা স্কেডিউল এবং 22টা পার্ট। এই নিয়ে ভারতের সংবিধান তৈরি হয়ে গেল। এই সংবিধানের একটা স্মৃতি স্বরূপ কি থাকলো? একটা হচ্ছে প্রিয়াম্বেল থাকলো। প্রিয়াম্বেল থাকলো। তাহলে আমরা এখন আলোচনাটা করবো হচ্ছে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল নিয়ে। প্রিয়াম্বেল নিয়ে, এটাকে বলছে বাংলায় কি? প্রস্তাবনা। প্রস্তাবনা। ভারত রাষ্ট্র সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের প্রকৃতি, ভারত রাষ্ট্রের প্রকৃতি, ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো প্রস্তাবনা। প্রস্তাবনা কে নিয়ে আসলেন? প্রস্তাবনা নিয়ে এসেছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু প্রস্তাবনা নিয়েছিলেন। ঠিক আছে? প্রস্তাবনার ধারণা গ্রহণ করা হয় কোথা থেকে? ইউএসএ থেকে। ইউএসএ থেকে প্রস্তাবনার ধারণা কোথা থেকে গ্রহণ হয়? ইউএসএ থেকে। প্রস্তাবনা কে দিয়েছিলেন? জওহরলাল নেহরু দিয়েছিলেন। এই যে অবজেক্টিভ রেজুলেশন সেটা যেটা ছিল সেটা তো মনে হবে প্রস্তাবনার ধারণা হচ্ছে ইউএসএ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবার এই প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল উই আর দ্য পিপুল অফ আমেরিকা, ভারতেও সেই একই রকম ভাবে বানানো হলো উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া। এইভাবে আমাদের প্রস্তাবনাটাও তৈরি করা হবে। সেই প্রস্তাবনায় সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা যেমন উল্লেখ থাকলো, তেমনি ভারতের জনগণ কি কি রাইট পাবে, কি কি অধিকার পাবে, সেই সবের উপর প্রস্তাবনায় একটা কি করা হলো? ভারত রাষ্ট্রকে বর্ণনা করা হলো। তো যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে ভারত রাষ্ট্রের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে, তাহলে মনে রাখবে ভারত রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রস্তাবনায়। ঠিক আছে? এটা মনে রাখবে। ভারতকে একটা সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার একটা প্রয়াস করা হলো কোথায়? প্রস্তাবনা। এবার আমি যে কথাটা বললাম ধর্মনিরপেক্ষ ভারতকে গঠন করার কথা, সেখানে একটা শব্দ থাকলো সেকিউলার। এই সেকিউলার শব্দটা কিন্তু যে প্রস্তাবনা, প্রথমে যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যে ছিল না সেকিউলার। তো ভারতের সংবিধানকে, সংবিধানের প্রস্তাবনাকেও কি করা হয়? সংশোধন করা হয়। এবার কথা হলো যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কি সংশোধন করা যায়? এই নিয়ে প্রশ্ন আসলো। তো প্রথম যে মামলাটা হলো সেটা হচ্ছে গোলকনাথ মামলা। গোলকনাথ মামলার মধ্যে সুপ্রিম কোর্ট বলল যে না, ভারতের সংবিধানের প্রস্তাবনা কি করা যাবে না? ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যাবে না। কেন? কারণ সংবিধান সংশোধন হয় 368 ধারায়, আর 368 ধারায় সংবিধান যে সংশোধন হয় এটা সংবিধানের মধ্যেই উল্লেখিত হয়েছে 368 নম্বর ধারা। ফলে প্রস্তাবনা বাইরের অংশ, প্রস্তাবনাকে সংশোধন করা যাবে না, শুধু সংবিধানকেই সংশোধন করা যাবে, প্রস্তাবনাকে সংশোধন করা যাবে না। এটা করলো গোলকনাথ মামলায়। গোলকনাথ মামলার পরে আসলো কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা, এটা হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালার মামলা। এই মামলাতে আমি জলের বোতলটা হাতে নিয়ে যে কারণ আছে, এই মামলাতে কি বললো কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট আগের বার যে ভুলটা করেছিল, কি ভুল করেছিল? যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, এটা বলেছিল, এই ভুলটা করেছিল। সেই ভুলটা এবার শুধরে নিল। কিভাবে? দেখো, এই যে জলের বোতলটা, আমরা বলবো যে এই সিপি, যেটা শুরুতেই বলছিলাম যে সিপিটাই হলো প্রস্তাবনা। এই সিপিটা কি জলের বোতল থেকে আলাদা? নিশ্চয়ই আলাদা নয়।
এইটা এবং এইটা, এই দুটো মিলিয়েই বলবে আমরা জলের বোতল। আমরা যখনই জলের বোতলটা কিনে নিই, আচ্ছা থামস আপের বোতল, হ্যাঁ, আমরা যখনই থামস আপের বোতলটা কিনে এনেছি, তার মানে এই থামস আপের বোতলটা আর এই ছিপিটা একসঙ্গে সিল করা ছিল, মানে আমরা একসাথে গ্রহণ করেছি। 1949-এ যখন আমরা, অর্থাৎ ভারতের জনগণের হয়ে যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ যখন গ্রহণ করলো 1949-এ, তখন কিন্তু সংবিধানের সাথে সাথে প্রস্তাবনাকেও গ্রহণ করলো। আরো একটা কথা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, এই কথাটি কোথায় উল্লেখ রয়েছে? তো এটা মনে রাখবে, এটা প্রস্তাবনার মধ্যে উল্লেখ রয়েছে। ভারতের সংবিধান গৃহীত হওয়ার যে তারিখ 1949, 26 নভেম্বর, এই যে তারিখটা, এই তারিখটা কোথায় ঘোষণা হয়েছে? এই তারিখটা ঘোষণা হয়েছে একদম ভারতের সংবিধানের প্রস্তাবনায়। তো এটা মনে রাখবে। তো ভারতের সংবিধানের প্রস্তাবনা যেভাবে গ্রহণ করা হলো, সংবিধান যেভাবে গ্রহণ করা হলো, প্রস্তাবনা সেভাবে গ্রহণ করা হলো। তো এখানে কেশবানন্দ ভারতী 1983 এই যে মামলাটা হলো, এই মামলার মধ্যে কি বলে দিল সুপ্রিম কোর্ট? যে ভারতের সংবিধানের প্রস্তাবনাও সংশোধন করা যায়। সরি, এটা হচ্ছে 1973, হ্যাঁ, ভারতের সংবিধানের প্রস্তাবনা, কেশবানন্দ ভারতী মামলা 1973। এবার 1973-তে যখনই প্রস্তাবনার সংশোধনের কথা বলে দিল সুপ্রিম কোর্ট, তখন প্রস্তাবনা সংশোধন করা হলো। আর ভারতের সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধন করা হয়েছে, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। কবে? 1976। হ্যাঁ, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হলো? ভারতের প্রস্তাবনা সংশোধন করা হলো। প্রস্তাবনায় দুটো শব্দ যুক্ত হলো, তিনটে শব্দ যুক্ত হলো, তাই না? সেকুলার, সোশ্যালিস্ট, আর হচ্ছে ইন্টিগ্রিটি। তিনটে শব্দ যুক্ত হলো, মনে রাখবে। 42তম সংবিধান সংশোধনী 1976 সালে ভারতের প্রস্তাবনায় তিনটে শব্দ যুক্ত করা হলো, সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি। তিনটে শব্দ যুক্ত করা হলো ভারতের প্রস্তাবনায়। আর এটাই একমাত্র সাল ছিল যখন ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল। তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হলো? একবার মাত্র সংশোধন করা হলো। কবে সংশোধন করা হলো? 1976-এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কয়টি শব্দ যুক্ত করা হলো? তিনটি শব্দ, সেকুলার, সোশ্যালিস্ট আর হচ্ছে ইন্টিগ্রিটি। এবার প্রস্তাবনা থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন করে নিয়ে আজকে ক্লাসটা দিয়ে রাখি। তাহলে আমরা যে জিনিসগুলো এখন জানলাম সেই অনুসারে প্রস্তাবনাটা আমরা জানলাম। প্রস্তাবনা কে দিয়েছিলেন বলো? জওহরলাল নেহরু। প্রস্তাবনা দিলেন জওহরলাল নেহরু। ভারতের প্রস্তাবনায় কি বলা হয়েছে? ভারতকে, ভারতের সংজ্ঞা দেওয়া আছে, তাই না? কে বলতে পারবে ভারতের সংজ্ঞাটা? কি বললেন স্যার, বুঝতে পারলাম না। ভারতকে কি বলা হয়েছে প্রস্তাবনায়? ভারতকে 5টা শব্দ বলা হয়েছে। ভারতের সংজ্ঞা দেওয়া হয়েছে 5টা শব্দের মাধ্যমে। একটা হলো সোবেরিয়ান মানে হলো সার্বভৌম, ঠিক আছে? সোবেরিয়ান বলা হয় প্রথমে ভারতকে। তারপরে কি বলা হলো? সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, সেকুলার। তারপরে ভারতকে কি বলা হলো? ভারতকে বলা হলো সোশ্যালিস্ট। তারপরে কি বলা হলো? ডেমোক্রেটিক। পাঁচটা শব্দ মনে রাখবে। এটা হলো ভারতের সংজ্ঞা: সোবেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক। এটা হলো ভারতের সংজ্ঞা। ভারত রাষ্ট্র হলো এরকম: সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র। এটা হলো ভারতের সংজ্ঞা। ভারত কি বা ভারতের সংজ্ঞা কি যদি বলে তাহলে এটা বলবে: ভারত হলো সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র।
এটা হলো ভারত রাষ্ট্রের সংজ্ঞা, সেই কথাটা উল্লেখ করা হবে। ভারতের সংবিধান কয়বার সংশোধন হলো? একবার সংশোধন হলো। ভারতের সংবিধানের প্রস্তাবনা কয়বার সংশোধন হলো? একবার মাত্র সংশোধন হলো, 1976 এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কোন কোন মামলায় সুপ্রিম কোর্ট জানালো যে ভারতের সংবিধান সংশোধন করা সম্ভব? সেটা হলো কেশবানন্দ ভারতী মামলা, 1973। এই হচ্ছে ভারতের প্রস্তাবনা। পরের দিন আমরা একদম সংবিধানের পার্টে ঢুকে যাব, ঠিক আছে, ক্লাসের মধ্যে ঢুকে যাব সংবিধানের পার্ট গুলোতে। সেই অনুসারে আমরা 25টা পার্ট এবং 25টা পার্টের মধ্যে প্রথম 3টা পার্ট, যেটা অর্থাৎ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট এবং ফোর্থ পার্টটাও, 4টা পার্টই ইম্পর্টেন্ট। প্রথম পার্টে যেখানে ইউনিয়ন টেরিটরির কথা বলেছে, ভারত রাষ্ট্রের সীমানা এবং রাজ্য সমূহের সম্পর্কে বলেছে। দ্বিতীয় পার্টে নাগরিকত্ব সম্পর্কে বর্ণনা করেছে। তৃতীয় পার্টে মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করেছে এবং চতুর্থ পার্টে গিয়ে বর্ণনা করেছে হচ্ছে নির্দেশমূলক নীতি সমূহ সম্পর্কে। চতুর্থ পার্টের আরো একটা অংশ আছে, পার্ট 4A, সেটা হলো মৌলিক কর্তব্য। তো এইগুলো মোটামুটি আমাদেরকে জানতে হবে, এগুলো মানে একদমই লাগবে। এরপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরপর করে এই ধারাগুলো রয়েছে। তো আমরা মোটামুটি 1 থেকে 51A ধারা পর্যন্ত প্রত্যেকটা ধারা মুখস্থ করবো। আর এটা খুবই সহজ, কঠিন না, হ্যাঁ? একদমই সহজ। তো এগুলো আমাদের থাকবে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে ইতি টানি, ঠিক আছে? গুড নাইট স্যার। হ্যাঁ, তখন আমি